বা আরে ভাই কি দেখেন নাই? আবার থামায় দেন কেন? আমাদের এই কসাইবাড়ির এলাকার রাস্তাটার অবস্থাটা একটু দেখেন। মনে হইতেছে ওই যে আগে নিউ ইয়র্কের রাস্তা দেখাইতো না, যে মানুষ সারাদিন হাঁটা চলার মধ্যে থাকে। নিউ ইয়র্ক এমন একটা এলাকা, এখানে প্রথমে একবার শুনতাম যে দিনের চেয়ে রাতে লোক বেশি থাকে, নাকি রাতের চেয়ে, ও না, দিনে সবাই কাজ করতে আসে, রাতে খালি হয়ে যায়। আবার অনেক সময় এরকম শুনতাম যে ওই শহরে নাকি দিনেও সব খোলা থাকে, রাতেও সব খোলা থাকে। আসলে ছোটবেলায় অনেক অনেক ইনফরমেশন নিজেরাই আমরা বানায় বানায় একজন আরেকজনকে বলতাম। এরকম একটা ঘটনা ছিল, শুনলে আপনারাও হাসবেন। ছোটবেলায় আমাদের একটা ধারণা ছিল হচ্ছে ব্রুসলি যে ছিল উনি এক আঙ্গুল দিয়ে টেনে নাকি গাছ তুলে ফেলতে পারতো, বড় বড় গাছ। আমরা আবার বলতাম এই যে দেখ এই গাছের মতো গাছ এক আঙ্গুল দিয়ে তুলে ফেলতে পারে ব্রুসলি। অনেকে ছিল ব্রুসলির ফ্যান, তাদের কাছে ব্রুসলি অনেক কিছু। অনেকে ছিল টারজানের ফ্যান, তাদের কাছে টারজান অনেক কিছু। এছাড়াও আরো অনেক কিছু, র্যাম্বো ট্যাম্বো কত কিছু ওই সময় ছিল এরকম সুপার পাওয়ার ক্যারেক্টার, তখন এগুলাই ছিল। আর এখন তো কত কিছু হয়ে গেছে, ট্রান্সফরমার, এই সেই হাবিজাবি, এক্সম্যান, অমুক ম্যান তমুক ম্যান। আগের ব্যাপারগুলোর মধ্যে বাস্তবিক একটা ব্যাপার ছিল, কিন্তু এখনকারগুলোর মধ্যে সুপার পাওয়ারটা অন্যরকম সুপার পাওয়ার হয়ে গেছে। আমাদের এই এলাকার সুপার পাওয়ারটা হচ্ছে এই যে উপরে থেকে নামতেছে, উনি একটা সুপার পাওয়ার দিয়ে এই রাস্তা পুরো বন্ধ করে দিবে, রেলগাড়ি যাওয়ার রাস্তা করে দিবে। ভাই এইটুক বেরোইতে হাঁপায় গেছে, ওই দেখেন কোলের উপরে উঠতেছে। সবাই আছে, কে আগে যাবে কিভাবে। তবে আজকে মোটামুটি অন্য দিনের চেয়ে জ্যাম একটু কসাইবাড়ি এলাকায় কম, কারণ হচ্ছে ভেতরের কোনো রাস্তা হয়তো বন্ধ আছে। অনেকদিন পর ফোন দিচ্ছে মিতু হচ্ছে, আমরা আগে একসময় ব্যান্ড ট্যান্ড করতাম, অ্যান্ড ব্যান্ডে হচ্ছে উনি রিদম গিটার, লিড গিটার এটা প্লে করতো, মানে গিটার প্লে করতো আর কি, 6 তারের গিটার যেটা। অ্যান্ড আমাদের সাথে 4 তারের গিটার কে প্লে করতো? জনি ভাই লাস্টের দিকে, মানে বেস গিটার যেটাকে বলে। বেস, এই বেস কোন বেস? আচ্ছা হবে, যে বেস খুশি সেই বেস হবে। আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে, 5:27 অলরেডি সময়। তবে দিনের এই টাইমটা অনেক বেশি সুন্দর, আকাশ মোটামুটি পিঙ্ক পিঙ্ক হওয়া শুরু হয়ে গেছে। আর আমার বাইকের পিছনে ওই যে আকাশ আছে, আকাশকে নিয়ে আজকে বেরোইছি, কারণ হচ্ছে আকাশ তো আমার ভাগিনা, আপনারা হয়তো জানেন, ও ছোটবেলায় আমার ব্লগে রেগুলারই থাকতো। অ্যান্ড আকাশের পরে হচ্ছে আকাশের মা হচ্ছে হসপিটালে রাতে ছিল। আমি ছিলাম কালকে 1:30 পর্যন্ত, অ্যান্ড 1:30টার দিকে আমি আর আকাশ বাসায় চলে আসি, অ্যান্ড দেন আপু ছিল। এখন আবার আমি যা হয়তো আপুকে একটু ফ্রি করে দিব। এই চলতেছে দিনকাল, এইভাবেই যাইতেছে সবকিছু। মা এখনো ওইভাবে কাউকে চিনে না, তবে শুনলাম যে আজকে অনেকটাই চিনতেছে সবাইকে, এই আর কি। বাইক রাখাটা একটু ঝামেলা, বুঝছেন। যে কোনো জায়গায় আপনি যখন যাবেন, বাইক চুরি কিভাবে হয় এটা হয়তো অনেকে জানেন, তারপরে আমি আরেকবার আপনাদেরকে একটু বলে রাখি। বিশেষ করে হসপিটাল থেকে বাইক চুরি হওয়ার সবচেয়ে বড় একটা কাহিনী হচ্ছে, মানে হসপিটালে সবাই তো কোনো না কোনো দরকারে ঢুকে। ইস্যুটা দেখেন, এই গাড়িটা সুন্দর না আকাশ, ছোট্টর মধ্যে। আচ্ছা, যেটা বলতেছিলাম, হসপিটাল থেকে বাইক চুরির ব্যাপারটা হচ্ছে, আমি এরকম দু একটা ভিডিও দেখছি। ধরেন মানুষ নেমেই তো ভিতরে ঢুকে যায়, কারণ ভেতরে ঢুকলে সে তো অনেকক্ষণে আসবে না, এটা জানেই সবাই। বাট তারপরেও মার্কেট, হসপিটালে এগুলাতে ভেতরে মানুষ গেলে বাইক চুরিটা যেভাবে হয়, ওই টেকনিকটা হচ্ছে ওরা কিন্তু একজন থাকে না। আপনি ভাবতে পারেন যে হ্যাঁ একজন এসে বাইকটার লাথি দিয়ে এই হ্যান্ডেল ভাঙ্গা দেন নিয়ে চলে গেছে, আসলে একজন থাকে না। যে লোকটা বাইকের মালিক, সে নামা মাত্র তার পিছনে একজন চলে যায়। একটা জিনিস খেয়াল করবেন, যত বাইক চুরির ভিডিও আছে সবগুলোর মধ্যে চোর ফোনে কথা বলতে বলতে চুরি করে। মানে যে হচ্ছে বাইকের মালিকের পেছনে যায়, সে লাইনে থাকে যে সে কত দূর গেছে, সে ব্যাক করতেছে কিনা, এগুলো ইনফর্ম করতে থাকে। আর এদিকে আস্তে ধীরে সময় নিয়ে যে মেন চোর, সে চুরিটা করে। এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে কেউ আপনাকে ফলো করতেছে কিনা যখন আপনি মার্কেট টার্কেটে বা হসপিটালে ঢুকবেন। অ্যান্ড ট্রাই করবেন যেটা আমি যেটা করি, বাইক রাখলে কোনো একটা দোকানের সামনে ধরেন বাইক রাখলাম কোনো জায়গায় ঢোকার জন্য, রেখে দেন ওই দোকানে একটু চা খাই, একটু আশপাশে একটু হাঁটাহাঁটি করি, একটু এদিক সেদিক দেখি, দেখে আস্তে ধীরে ওইখান থেকে কাটি। মানে আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করি, এবং 5 মিনিটের মাথায় আরেকবার ওইখানে আসি, আবার একটু সময় দেই। মানে এরকম বাইকটারে কয়েকবার দেখার ট্রাই করি। এভাবে দেখলে কি হয়, মানে অন্তত পক্ষে যে টার্গেট করবে, যে বাইকটা নিবে, সে এইটা বুঝবে যে আমি বাইকটার দিকে খেয়াল রাখছি। আর এরপরে হচ্ছে বিভিন্ন রকম লক তো অবশ্যই ইউজ করবেন বাইকের মধ্যে, যাতে চোর ভেঙে নিতে গেলেও অনেকটা সময় লাগে। যদিও আমার বাইকে তেমন কোনো লকটক আমি ইউজ করি না, তবে আমি জিপিএস ট্র্যাকার ইউজ করি, যেটা আমার বাইকে এখনও লাগানো আছে। কারণ ধরেন চোরে নিয়েই গেল, নেওয়ার আগে তো সব সাবধানতা, নিয়ে যাওয়ার পরে তার কোনো সাবধানতা কাজ করবে না। ওই টাইমে হচ্ছে ট্র্যাকারের কাজ। ট্র্যাকার দিয়ে আপনি হয়তো ট্র্যাক করে পাওয়ার একটা ক্ষুদ্র সম্ভাবনা কিন্তু থাকবে লাস্টের দিকে, যে বাইকটা যেখানেই আছে আপনি অ্যাটলিস্ট
বুঝতে পারতেছেন যে বাইকটা ওই এলাকায় আছে, আর ওইখান থেকে আপনি ট্র্যাক করে হয়তো বা বাইকটা বের করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমার কাছে 2টা হেলমেট ছিল না, আমি জাস্ট ভিডিও করার জন্য এই হেলমেটটা পরছি। অ্যান্ড আকাশের মাথায় হেলমেট নাই, এখন পুলিশ না ধরলেই হয়। যাক, ধরলে বুঝায় বলবো না যে ভাই এই পার থেকে ওই পারে হসপিটাল, এখন একজন কি হাইটা যাবে যদি বুঝে আর কি, আর যদি না বুঝে তাহলে তো কেস একটা ধরাই দিবে। বিশেষ নেই আসলে, মানুষ যখন শখে রং করে ওই টাইমগুলো দেখবেন যে পুলিশ খুব একটা ধরে না। আরে ভাই, এই যে দেখেন উল্টা আসার কারণে এই গাড়ি করছে ব্রেক, আর আমি যাই এই গাড়ির পিছনে মারতেছিলাম, অথচ রিক্সা মাত্র একটা দিক দিয়ে উল্টা যেতে যায় এতগুলা লোকরে ফেলাইলো ঝামেলাতে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা অনেক সময় শখে অন্যায় করি, যেমন 3 জন বাইকে ঘুরি, হেলমেট ছাড়া ঘুরি, উল্টাপাল্টা টানাটানি করি, অ্যান্ড পুলিশ দেখলে পালাই। আসলে ওই সমস্ত জিনিসগুলা করাতে না ঝামেলাটা যায় পরে হচ্ছে এই যে যখন দরকারে আমরা কোনো অন্যায় করি। যেমন এখন আকাশটা নিয়ে আমার যাইতে হইতেছে, এখন আমি চাইলেও মানে আমি হেলমেট নাই, বাট ওরে নিয়ে আমার যাইতে হবে। এখন পুলিশে ধরলে ওই যে ওই শোটটা আমার উপরে উঠাবে, অনেকটা রাখাল ছেলের মতো অবস্থা। মানে পুলিশ রেগুলার দেখে হেলমেট ছাড়া মানুষ ভাগে, অ্যান্ড যখন আমি হেলমেট ছাড়া আসবো তখনই ধরেন আমাকে ধরলো। যাক, আজকে পুলিশ টুলিশ ওইভাবে নাই, ভালো হয়েছে পুলিশ নেই, থাকলে ফাপড় হয়ে যেত। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমার ভিডিও হলো একটু উল্টাপাল্টা, একটু হয়তো আগের মতো অত গোছালো বা অত টপিক থাকবে না, কারণ বুঝতেছেনই তো যে আমি বিভিন্ন রকম ঝামেলায় আছি। অ্যান্ড এর মধ্যে জাস্ট ট্রাই করতেছি হচ্ছে আপনাদের সাথে একটু কমিউনিকেশন রাখার, যাতে ভিডিও যাতে বন্ধ না হয়ে যায়, কারণ ভিডিও বন্ধ হয়ে গেলে কমিউনিকেশন একদম বন্ধ করে দেওয়া যাবে না। চলেন আমরা বাম দিকে যাই। আমি কিন্তু ইন্ডিকেটর দিয়ে বামে চাপছি, দেখছেন এত কিছুর মধ্যেও। এগুলো হচ্ছে অভ্যাস করে তুলতে হবে। অ্যান্ড হাফ প্যান্ট কিনতে হবে। ভাই, এই যে ফুটপাতে যে হাফ প্যান্ট বেচে, এই হাফ প্যান্ট নিয়েও কাহিনী আছে। এই হাফ প্যান্ট নিয়ে কাহিনী কি, একই হাফ প্যান্ট 350 টাকা চাবে আপনার কাছে, আপনি কম বললে কতই বলবেন, 250। অ্যান্ড এই হাফ প্যান্টটি জায়গা বুঝে পরিচিত লোক যদি আপনার সাথে থাকে, স্টক লট যারা করে, দেখবেন 150 টাকা চাবে, অথবা 180 টাকা চাবে, অথবা 200, এবং 150 দিয়ে আপনি অনায়াসে আনতে পারবেন। আপনি চাইলে আরও কমেও আনতে পারবেন, কারণ এগুলো ওরা কিনে হচ্ছে 80 টাকা বা এর নিচে, বা অনেক সময় 20 টাকা 30 টাকা করেও কিনে। এই হচ্ছে কাহিনী। এই জন্য ভাই, ওই যে বেশি দাম চাইলেই একটা ভালো দাম বলে এগুলা নিয়েন না। আচ্ছা, অনেক উল্টাপাল্টা টপিক নিয়ে কথা বলে ফেলছি, এবার চলেন বাইক আমি কিভাবে সুরক্ষিত রাখি ওই ব্যাপারটা আপনাদেরকে বলি। আমি যদি কোনো মার্কেট টার্কেটে বাইক রাখার হয়, আমি সবসময় চেষ্টা করি যে যাতে অল্প হোক বেশি হোক একটা অ্যামাউন্ট দিয়ে, মানে টাকা দিয়ে, তারপরে যাতে একটা রিসিট নিতে পারি একটা নাম্বার সহ, তাহলে বাইক চুরির সম্ভাবনাটা অনেক বেশি কম থাকে। যেমন 20 টাকা আপনার খরচ যেতে পারে, 50 টাকা আপনার খরচ যেতে পারে, বাট সম্পূর্ণ বাইকটা তো বেঁচে গেল, 5 লাখ টাকা তো বেঁচে গেল। এই জন্য চেষ্টা করবেন যেখানেই বাইক রাখবেন আশপাশে কোনো পার্কিং আছে কিনা, কোনো বিল্ডিং, কোনো মার্কেট বা কিছু। আর যদি ওইখানে রাখতে পারেন, ওটা হলো আপনার জন্য সবচাইতে সেফ, যেটা আমি বাড্ডা বা ধানমন্ডি গেলে করি, প্লাজা এয়ারের নিচে রেখে অন্য জায়গার কাজ সারি, এই একটা ব্যাপার। আর যদি এটাও না পারেন, তাহলে একটা চায়ের দোকানের সামনে রাখবেন, চা খাবেন, একটু গল্প সল্প করবেন, তারে বলবেন যে ভাই এই অবস্থা, আমি বাইকটা একটু এতক্ষণ এখানে রাখবো, আপনি প্লিজ একটু দেখেন। চুরি হয়ে গেলে তো আর কিছু করার নেই, বাট আপনার সামনে থেকে যাতে না হয়, একটু বন্ধুত্ব সুলভ আচরণ করে এই জিনিসটা আপনার করতে হবে। তা না হলে কিন্তু ওই যে বললাম না, 20 টাকা 30 টাকার জিনিস খাবেন বা খরচ করবেন, ওইটা ঠিক আছে, কিন্তু 5 লাখ টাকার বাইক যখন চলে যাবে তখন কিন্তু ওটা ঠিক নাই। আর মেইন রোডে জ্যাম না থাকলে, আজকে ভিতরের অবস্থা দেখছেন। রাতে যদি কোনো ফাঁকা রাস্তায় বাইক পার্ক করেন, তাহলে চেষ্টা করবেন হচ্ছে ল্যাম্প পোস্টের নিচে, যেখানে একদম লাইটের আলোটা পড়ে, ওইখানে বাইকটা একটু পার্ক করে রেখে আশপাশে যাওয়ার হইলে যায়েন। কালকে রাতে আমি যখন হসপিটালে উঠছি, আমার ওই হসপিটালটা সামনে, ওইখানে একটা ল্যাম্প পোস্টের নিচে দেখি যে ফাঁকা, অ্যান্ড ফুল আলোটা ওইখানে পড়তেছে। আর মজার ব্যাপার, আমার রুম থেকে আবার ওই ল্যাম্প পোস্টটা দেখা যাইতেছিল। পরে আমি কি করছি, বাইকটা হসপিটালের সামনে না রেখে ওই ল্যাম্প পোস্টের সামনে রেখে দিছি। এখন আমি কিছুক্ষণ পর হসপিটাল থেকে দেখতে পারতেছিলাম। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোনো ফোকাসে যদি কোনো কিছু থাকে, ওইখান থেকে কেউ ওই জিনিসটা ধরার ট্রাই করবে না, কারণ সবার চোখ ওইখানে আগে যাবে। এই জন্য এরকম ল্যাম্পপোস্টের নিচে, এই যে এরকম ল্যাম্পপোস্টের নিচে বাইক রাখবেন। রাতে যদি আশপাশে কোনো মার্কেট টার্কেটে ঢুকেন, একটু দূরে রাখলেও দেখবেন যে সেফ থাকবে, কারণ এই ফোকাসের নিচে এসে কেউ এই রিস্কটা নিবে না চুরি করার। কারণ বাইক চুরি করতে গেলে বোঝাই যায়, আর যখন আলো একদম ধবধবা থাকবে, তখন চোর একটু কনফিউজ হয়ে যাবে যে সাজ কাহা সে লু। আর এই যে এটা নিচে রাখছিলাম, আজকে ওইদিকেই রাখবো, আশা রাখি। দোকানপাট আছে, একটু ভাপা পিঠা খাবো ভাইয়ের কাছ থেকে, খেয়ে দেন এখানে বাইকটা রেখে দিব। বাইকটা নিয়ে বেশ গবেষণা করতেছে হচ্ছে যে এখানে বুট বিক্রি করে। সময় 9:20 যখন আমি বেরোতেছি হসপিটাল থেকে, বেরোতেছি বলতে হচ্ছে একটু আশপাশে যাইতেছি আর কি। মার অবস্থা আগের চেয়ে অনেকটা, ভাই একটু বেরোয়া যাবো না? আচ্ছা, বাকিটা আমি করে নিতে পারবো, ব্যাস।
যেটা বলতেছিলাম, আমার অবস্থা আগের চেয়ে ভালো, মানে কালকের চেয়ে অনেকটাই ভালো। অ্যান্ড ডাক্তার এরকম বললো যে হয়তো বা আগামীকালকে রিলিজ দেওয়ার একটা পসিবিলিটি আছে, বাট এখনও পর্যন্ত মানে গ্যারান্টি দিয়ে বলতেছে না। হাতে ক্যানেলা ট্যানেলাও খুলে নাই। দাদা ভাই একটু সাইড দিবেন, একটু বের হয়ে যাই আমি। ব্যাস 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 ব্যাস, স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্যান্ড, ব্যাস বেড়ে গেছে। ওমা এ কই আসে। আচ্ছা চলেন যেতে যেতে আপনাদের সাথে কথা বলি। কালকে রিলিজ দিয়ে দিলে তো ভালো, আজকে অনেক কিছুই চিনতেছে মা, কথা টথা বলতেছে অ্যান্ড অনেকটাই নর্মাল আচরণ করতেছে, বাট মাঝে মধ্যে আবার একটু ভুল হয়ে যায়, যেটা 10-15 দিন পর্যন্ত থাকে। আর একটা জিনিস আজকে আমি দেখলাম এইখানে উত্তরাতে এই রাস্তায় সন্ধ্যার পরে যেই পরিমাণ জ্যামটা পড়ে, মানে মিতু আসছিল তো, মিতু বলতেছিল যে ভাই নিউ মার্কেট চলে আসলাম নাকি, নিউ মার্কেট ফ্লেভার পাইতেছি। এক হচ্ছে এইখানে ভ্যানের মধ্যে জামা কাপড়, আর দুই হচ্ছে রাস্তায় যে জ্যাম, মনে হইতেছে নিউ মার্কেটে চলে আসছি। হ্যাঁ, এইটার জন্য সবচেয়ে বেশি দায়ী কোন জিনিসটা জানেন? এই রবীন্দ্র সরণি বলে, এটা রবীন্দ্র সরোবর না কিন্তু রবীন্দ্র সরণি। এই রবীন্দ্র সরণিতে সবচেয়ে যেই ব্যাপারটা দায়ী, এই যে আমার সামনে এখন যে মোড়টা আসবে, এখানে একটা 4 রাস্তার মোড় আছে। দেখেন এখনো ওইখানে জটলা বেঁধে আছে, মানে এখান থেকে 4 দিকে, এদিকে রাস্তা এদিকে রাস্তা এদিকে ওইদিকে, ওইটা তাও বন্ধ রাখছে, ভালো হয়েছে। এই পাশটাও বন্ধ করা উচিত। আর আমার মনে হয় এই রবীন্দ্র সরণিতে যে জ্যাম লাগে টুমোরো, এই রাস্তাটায় ইউটার্ন গুলা বন্ধ করে দিতে হবে, কারণ এই ইউটার্ন গুলার কারণে দুই সাইডের গাড়ি যখন ক্রস ওভার মানে ক্রস করে, এইভাবে ডিরেক্ট ক্রস করে রাস্তা, তখন মানে জ্যাম এটা হবেই, এটা কোনোভাবেই এখান থেকে বের হয়ে আসা সম্ভব না। আর গতকালকের ভিডিওতে যারা দেখছেন হচ্ছে আমার বাইকে ফুয়েলের জন্য আমি বলছিলাম যে পাওয়ার একটু ল্যাগ করতেছে। আজকে মোটামুটি ইঞ্জিন ঠান্ডা হওয়ার পরে যে এখন যে বের হয়ে এখন চালাইতেছি, অ্যান্ড তেল তো মিক্স আছে, 3 ভাগের 2 ভাগ হচ্ছে নতুন অ্যান্ড 1 ভাগ আগের। তবে বোঝা যেতেছে যে আগের চেয়ে অনেক বেশি স্মুথ। এবার বলা যায় যে সামনে যখন আরেকবার রিফুয়েলিং করব এই তেলটা শেষ হওয়ার পরে, তখন হয়তো যেটা মনে হইতেছে যে ভালোই হবে, মানে পারফরমেন্স আবার আগের মতো হয়ে যাবে। তবে এই বাইকটা 3000 কিলোর উপরে গেছে, আর শীতের দিনে চলছে তো, অ্যান্ড 60 ফিটে চলছে বেশিরভাগ সময়। 60 ফিট হচ্ছে রাস্তা খুব ভাঙ্গা অ্যান্ড অনেক ধুলা, ওই কারণে হচ্ছে এটার এয়ার ফিল্টারটাও হয়তো একটু বেশি ড্যামেজ হয়েছে বা বেশি ময়লা হয়েছে। এয়ার ফিল্টারটা চেঞ্জ করলে দেখবেন যে বাইকের স্মুথনেস বা পাওয়ার ডেলিভারির যে ব্যাপারটা, ওইটা আবার হয়তো আগের মতো ইমপ্রুভ করবে বা আগের মতো ওই ব্যাপারটা ব্যাক করবে আর কি। এই তুলনামূলক কিন্তু উত্তরা অনেক অন্ধকার, দেখেন মানে লাইটের আলো নাই বললেই চলে। মিরপুরে চলাফেরা করলে যে কোনো রাস্তায় যে একটা আলো পাওয়া যায়, ওই তুলনায় ভাই উত্তরার রাস্তা এমন অন্ধকার, মানে ল্যাম্প আছে কিন্তু ল্যাম্পে আলো নাই, কিরকম মানে মনে হইতেছে কত বছর আগের কোনো সিনেমা দেখতেছি, এরকম একটা ব্যাপার স্যাপার। উত্তরা একটা রাজুকের একটা পরিকল্পিত একটা এরিয়া, এটা থাকবে ঝকঝকা তকতকা, বাট এটা এরকম ডার্ক হইলে এটা মানায়। উত্তরা খ্যাত হয়ে যেতেছে, মানুষ যে বলে না যে উত্তরা মানে খ্যাত, জঙ্গল, গ্রাম, ওই রকমই প্রমাণ দিতেছে। আর এখানে হচ্ছে মসজিদ ভেঙে নতুন করে মসজিদ করতেছে, এই জন্য এইটা পুরাটাই মসজিদ করে দিছে। লোক যখন বেশি হয় তখন ওই ভেতর থেকে শুরু করে এইখানে একদম রাস্তা পর্যন্ত মসজিদ। ও মা, সিএইচআর কি বাউলিটা মেরেছো! সিএইচআর হয়ে গেছে হলো টিকটকারদের গাড়ি। বিশ্বাস করেন চাই না করেন, সিএইচআর আসলেই টিকটকারদের গাড়ি হয়ে গেছে। এর আগে মার্সিডিজরে বলছিলাম ক্যাপসুল, অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে ওইটা নিয়ে। সিএইচআরে আজকে বললাম হচ্ছে টিকটকারদের গাড়ি। আমার নিজেরও টার্গেট একটা সিএইচআর কিনবো, বাট সত্যি কথা এটা এখন ট্রেন্ডে আছে, অ্যান্ড ট্রেন্ড মানেই টিকটক। এখনকার যুগে আমার মনে হয় যে ট্রেন্ডের জন্মই দেয় টিকটক। যে কোনো জিনিস ট্রেন্ডে আসলে ওইটা টিকটকে হিট মানে ওইটা হিট, এই হচ্ছে অবস্থা। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখায়, আমার সামনে হচ্ছে রোড নাম্বার 30, 31, 32-এর এ 33, 34 লেখা 7 নম্বর সেক্টরে। আর এই যে রোডটা এখন আমি ঘুরতেছি, ঘুরে হচ্ছে আমি, ও বাবা রে এমনি আসলে কেমনে হবো, ঘুরে হচ্ছে আমি এদিকে এই সামনের এই কোনার ওই বিল্ডিংটা হচ্ছে উত্তরা হাই স্কুল। অ্যান্ড এই কোনাটা যেটা, এই কোনার মধ্যে দেখেন স্ট্রিট ফুডের বিশাল কালেকশন। এখানে আলু, এখানে মোমো খাইতে হবে কিন্তু আজকে আমার। ওই পারেও মোমো, ফুচকা, বোম্বাই মরিচের ফুচকা, তারপরে নর্মাল ফুচকা, ওই যে পানিপুরি ফুচকা, বিভিন্ন রকম গ্যান্ডারির জুস, তারপরে হচ্ছে কি কি যে খাবার, এগুলো সব কিছুর নামও জানি না। আলুও বিক্রি করতেছে, এগুলা কি বুট টুট হাবি জাবি, ডিম, চিকেন, মানে বিদিক একটা অবস্থা, বিদিক। যদি মনে করেন যে শেষ না, এখানে আছে হচ্ছে চায়ের কালেকশন, তারপরে আছে হচ্ছে
এটা যে কিসের কালেকশন বুঝতেছি না। আবার মোমো। একটা জিনিস দেখলাম যে আমি দিল্লি গেছিলাম অনেক বছর আগে, 2019-20-এর দিকে দিল্লি গেছিলাম, 19 বা 18। তখন ওইখানে দেখছিলাম মোমোটা এরকম রাস্তার পারে পারে বিক্রি হয়। আর আমি একটা দোয়া করছিলাম, আল্লাহ আমাদের দেশে যদি এরকম রাস্তার পারে পারে মোমো বিক্রি হইতো তাহলে কত ভালো হইতো। অ্যান্ড দোয়া আমার কাজে লাগছে। এখন বাংলাদেশেও রাস্তার পারে পারে মোমো পাওয়া যায়। অ্যান্ড ব্যাপারটা অনেক বেশি ভালো হয়েছে। মোমো একটা স্বাস্থ্যকর খাবার, মানে উইদাউট তেল যদি কেউ বানায়, ফ্রাইড যদি না হয় আর কি, স্টিম তো এই ফুডটাও বেচে। তো স্টিম ফুড অলওয়েজ স্বাস্থ্যসম্মত। আর এটা বাংলাদেশে আসাতে এটা আশীর্বাদ হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি স্ট্রিট ফুড খাওয়াটা একটু কমায় দিছি, খাইলেও জাস্ট বারবিকিউ ওটাই খাওয়া হয়। ফল টল অনেক কিছুই পাওয়া যায় এদিকে। যাকে হলো অবস্থা, চলেন আমরা একটু অটো কিংয়ের দিকে যাই। যেহেতু ওই যে মাকে নার্সরা একটু রক্ষণাবেক্ষণ দেখাশোনা এগুলা করতেছে, অ্যান্ড পুরুষ লোক থাকতে দেয় না, এই জন্য হচ্ছে একটু বাবুর সাথে এই টাইমটা আড্ডা দিয়ে আসি। অনেক খাবার খুঁজছি, খাবার খুঁজা লাস্টে এই দোকানে একটা কাচ্চি খাইছি, তাও আবার গরুর। আর বাবু ভাইয়ের আমার সাথে বসে নেই, তারা এখানে বসে চা খাইতেছে। এক কাপ চায়ের দাম নাকি 35 টাকা। আরে জানা তো না জানা কি মেগা প্রিমিয়াম চায়ের নাম প্রিমিয়াম টি। কি ভাবছেন রাজার চা? আমি কি মজার চা খাবো? রাজার চা কি লেখা? চায়ের রাজা এটা। চায়ের রাজা প্রিমিয়াম চা। নামই টাকা নিছে। কেমন কোন শাহী ভাব আছে? হালিমের মতো লাগে। আমি খাইতেছি হচ্ছে লেমনেড। ভাই বানাইতেছে বাংলাদেশি চা খাওয়া চাইতেছে, এটা বাগদাদের ইরাকের এইসব চা খাই। ওই যে বাবু ভাই মোটামুটি রেডি হচ্ছে অটো কিং বন্ধ করে। সময় যখন 10:51 তখন এদিক থেকে বেরিয়ে যেতেছে। এখন আবার হসপিটালে যাব। দাঁড়ান চলুন বাইকটা বের করি আগে। ওকে লেটস গো। এদিক দিয়ে যাই। কত জমজমাট একটা মার্কেট এরিয়া, কিন্তু 11টা বাজার আশপাশ দিয়ে পুরাই একটা অন্ধকার অন্ধকার ব্যাপার। কিরকম নীরবতা আস্তে আস্তে চলে আসতেছে, সবাই দোকান টোকান থেকে বের হয়ে যেতেছে। মানে শেষ বেলাটা এরকমই হয়। নর্মালি আমার এটা দেখা হয় না, বাট আজকে অনেকদিন পরে দেখলাম রাস্তাঘাট একদম অন্ধকার। আর কালকেও রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছি, কালকে তো 1টার পরে গেছি, মানে ভয় লাগে, মনে হয় যে চিন্তায় টিন্তায় হয় কিনা, যারে দেখি তারে নিয়ে একটু সন্দেহ লাগে, এরকম হয় ব্যাপারটা। যাক চলেন আজকে যাওয়ার সময় আপনাদের হসপিটাল থেকে যখন যাব তখন দেখাবো যে আসলে রাতে এখন উত্তরার রাস্তাঘাটের অবস্থাটা কি হয়। ক্যামেরাতে যতটুকু দেখা যায় অতটুকুই দেখাবো আর কি। রাতের ফুটেজ তো আসলে গোপ্রোতে অনেকটা ভালো আসে না, যতটুকু দেখানো যায় আর কি। চলেন তাহলে ফার্স্ট একটু হসপিটালের দিকে যাই। হসপিটালে ঢুকছিলাম অ্যান্ড এখন আবার বের হয়ে গেলাম। সময় এখন কয়টা বাজে? 12:13 দেখাইতেছে আমার ওইখানে, আর এখানে দেখাইতেছে হচ্ছে 12:11। মোটামুটি এখানে 1টা 12:30 পরেই মনে হয় লাইট টাইট বন্ধ করে দেয়। কালকে হচ্ছে ওই সামনের ল্যাম্পপোস্টের নিচে বাইকটা রাখছিলাম। এই রোডটা মোটামুটি আলোই আছে, কিন্তু দেখেন 12টার পরে এখন শহরটা কীরকম নিস্তব্ধ টাইপের হয়ে যায়। চলেন আমরা আজকে একটু রাতে আমাদের এই এলাকাটা উত্তরা এরিয়াটা কীরকম হয় ওই ব্যাপারটা আপনাদের সাথে একটু হালকার উপরে শেয়ার করে দিই। ভয়ঙ্কর একটা ভাব আছে, তবে শহরের অন্যান্য জায়গার তুলনায় এখানে একটা সুবিধা আছে, মানে উত্তরাতে আমি বলবো, সেটা হলো এখানে যে গার্ড আছে, দেখেন এই যে বাম পাশে 2 জন বসা, অ্যান্ড কিছুক্ষণ পরপরই হচ্ছে বাঁশির একটা শব্দ পাওয়া যায়। তবে যত শব্দ যাই বলেন না কেন, প্লাস পয়েন্ট এটা আছে ঠিক আছে, বাট রোড যখন এই যে এরকম ফাঁকা, সামনে কিছু না থাকে, ওই টাইমটা অল্প হইলেও কিন্তু দেখেন ভয় কাজ করে। যদিও উত্তরাতে গেট বন্ধ রাখে অ্যান্ড একটা জায়গা খোলা রাখে, একটা রাস্তা খোলা রাখে, ওইখানে চেকপোস্টে গার্ড থাকে, এই কারণে ওরকম দুর্ঘটনার ব্যাপারটা নাই। বাট এই গেট টেট দেওয়ার আগে অনেক দুর্ঘটনার ঘটনা শোনা গেছে, মানে উত্তরায় ছিনতাই যে পরিমাণ হইতো এক সময়, এবং ছিনতাইয়ের পরে মেরেও ফেলতো, এই ধরনের ঘটনাও ঘটছে। বাট এখন আগের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে, এটাও সত্যি। তবে এই দেশের বর্তমানে এই পরিস্থিতিটা আসলে যে কোনো জায়গায় একটু রাতে মুভ করতে ভয় লাগে। এখন আমার তো হাসপাতালে আসতে হইতেছে, এই জন্য আমার মুভ করতে হইতেছে। আগে একটা সময় এরকম রাতে বাইক চালানো, রাতে ঘোরা, নাইট রাইড, এগুলো শেয়ার করতাম, ভালো লাগতো। বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, বিভিন্ন রকম মোড়ে বিভিন্ন রকম রাতে খাবার পাওয়া যেত। ধরেন পিঠার দোকানে পিঠা, বা চায়ের দোকানে একটু চা আড্ডা, এগুলো করতাম রাতে বের হয়ে। বাট এখন ওই শান্তিটা বলতে গেলে শহরে নাই, এটাই হচ্ছে সমস্যা। বা আরে ভাই কি দেখেন নাই? আবার থামায় দেন কেন? কি একটা অবস্থা! হ্যাঁ আচ্ছা যাক, উনিও বুঝে নাই, আমার একটু গোতা লাগাই দিছে এইখানে রাস্তার মাঝখানে, এবার থাইমে গেছে কথা বলার জন্য। ওনার চালানোর স্টাইল তো বেশি সুবিধার না, এই একবার বামে ঢুকে, এই একবার ডানে ঢুকে,
ভাই ওই যে যেটা বলতেছিলাম আসলে এই একটা মুহূর্ত এখন শহরে চলতেছে যে এখন যে আসলে কোন জায়গায় কি হবে আর এই সমস্ত অটোরিকশা কোনটা যে কি উদ্দেশ্য নিয়ে বের হয় এই রাতে বোঝা মুশকিল। এই জন্য সবাই নিজের সেফটিটা নিজে মেনটেন করার ট্রাই করবেন। কারণ উনি প্রথমে যখন থামছে, প্রথমে যখন আমার এখানে ধাক্কা দিছে সেটা একটা অপরাধ করছে, অ্যান্ড তারপরে গিয়ে আবার রাস্তার মাঝখানে থামায় দিছে। আমি ওনার পেছনে ব্রেক করার পরে একটা গাড়ি আইসা মোটামুটি আমার পেছনে প্রায় লাগে অবস্থা। অ্যান্ড দুইটা মেয়েরে উঠাইছে, দুইটা মেয়ে বাঙালি না বলতে হয়তো পাহাড়ি আর কি, পাহাড়ি তো বাংলাদেশি বাট বিদেশি মনে হয়েছে। কি একটা অবস্থা এই রাতের বেলা আজব ভাবে চালাইতেছে। এন্ড এই অটোরিকশা যারা চালায় এদের কিন্তু কোনো ট্রেনিং বা কোনো কিছু নাই, অথচ একটা পাওয়ারফুল মোটর নিয়ে নেমে গেছে রাস্তায়। এটা একটা বিশাল আতঙ্ক ভাই, মানে বড় মাপের একটা আতঙ্ক এই জিনিসটা। যাক, লাগে নাই কোনো জায়গায়, জাস্ট এইখানে একটু ওনার ওই কোনাটা লাগছিল অ্যান্ড সাইড করে মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে পারছি। যাক, আমি বাসায় চলে যেতেছি এবার। মূলত বাসায় যাই, চা এডিট করি, অ্যান্ড কালকে সকালে ঘুম থেকে উঠে আবার হসপিটালে আসতে হবে। এই চলতেছে আমার জীবনে। তাহলে আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখা হচ্ছে তাহলে সামনে আবার নতুন কোনো ভিডিও। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো, আমরা সবাই থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। অ্যান্ড জানাবো হচ্ছে কে কোন জায়গায় থেকে ভিডিও দেখছি। চিল প্রো। Check the mic and make sure it sound right, boys.